হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রার্থনা কবিতাটি কার কোন সময়ের লেখা? প্রার্থনা কবিতায় কবি একাধিকবার যেথা শব্দটি ব্যবহার করেছেন কেন? দেখো, উত্তর শুরু করবে এইভাবে। প্রার্থনা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি লেখা বিংশ শতকের প্রথমে, যা পরে গীতাঞ্জলিতে স্থান পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি তার মানবতাবাদী, আধ্যাত্মিক ও দেশ চেতনার এক উৎকৃষ্ট নিদর্শন। এই কবিতার মাধ্যমে কবি ঈশ্বরের কাছে কোনো ব্যক্তিগত কামনা বাসনা নিবেদন করেননি, বরং তিনি তার দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির নৈতিক ও মানসিক উন্নতির জন্য প্রার্থনা জানিয়েছেন। কবিতাটি রচিত হয়েছিল ঔপনিবেশিক শাসনের সময়, যখন ভারতবর্ষ রাজনৈতিক পরাধীনতা, সামাজিক কুসংস্কার, ভয় ও সংকীর্ণতার মধ্যে আবদ্ধ ছিল। এই প্রেক্ষাপটে কবি এক আদর্শ সমাজ ও মুক্ত মানব চেতনার স্বপ্ন দেখিয়েছেন। দেখো, নেক্সট মেন পয়েন্ট করবে, আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বারবার যেথা শব্দ ব্যবহার করেছেন কারণ। দেখো, 1 নম্বরে সাধারণ অর্থে যেথা মানে যেখানে, কিন্তু আলোচ্য কবিতায় কবি যেথা শব্দটি শুধুমাত্র যে কোনো স্থান বোঝাতে ব্যবহার করেননি, বরং এখানে যেথা বলতে কবি বোঝাতে চেয়েছেন কবির পরম প্রিয় মাতৃভূমি, আদর্শ ভারতবর্ষের কথা বলতে চেয়েছেন। দেখো 2, কবিতাটি রচিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির ও টালমাটাল। ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন, জাতীয় চেতনার জাগরণ শুরু হয়েছিল। এই সময় মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা যেমন ছিল, তেমনই ছিল ভয়, বিভেদ ও সংকীর্ণতা। দেখো 3 নম্বরে আলোচ্য কবিতায়, এখানে আলোচ্য অ্যাড করবে তোমরা। কবি চেয়েছেন এমন এক দেশ যেখানে মানুষ ভয়হীনভাবে মাথা উঁচু করে বাঁচবে, যেখানে জ্ঞান হবে মুক্ত, চিন্তা হবে স্বাধীন। এটি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং মানুষের মানসিক ও আত্মিক স্বাধীনতা। দেখো 4 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন মানুষ কুসংস্কার থেকে মুক্ত হোক, সংকীর্ণতা, অন্ধবিশ্বাস দূর হোক মানুষের জীবনে, যুক্তিবোধ, মানবতা, সত্যের সাধনা প্রতিষ্ঠিত হোক। কবির প্রার্থনা মানুষ যেন অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় এগিয়ে যায়। অর্থাৎ ঈশ্বরের কাছে ধন সম্পদ চাননি, তিনি চেয়েছেন মানুষের মন পরিষ্কার হোক, দেশ সত্য ও ন্যায়ের পথে চলুক, মানবিক মূল্যবোধ জাগ্রত হোক। দেখো, নেক্সট উপসংহার। পরিশেষে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি কেবল ঈশ্বরের কাছে ব্যক্তিগত আরাধনা নয়, বরং এটি এক গভীর মানবিক ও জাতীয় চেতনার প্রকাশ। কবি এখানে মানুষের বাহ্যিক মুক্তির চেয়েও অন্তর্গত মুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেথা শব্দের মাধ্যমে তিনি এক আদর্শ ভারতবর্ষের কল্পনা করেছেন, যেখানে মানুষ ভয়হীনভাবে চিন্তা করতে পারবে, জ্ঞান হবে মুক্ত এবং যুক্তিবোধ ও সত্যের অনুসন্ধান মানব জীবনের প্রধান পথ নির্দেশক হবে। ইংরেজ শাসনের অধীন ভারতের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকীর্ণতা ও মানসিক পরাধীনতার প্রেক্ষাপটে এই কবিতা এক উজ্জ্বল দিশারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অতএব বলা যায় প্রার্থনা কবিতা মানব মুক্তি, মানসিক স্বাধীনতা ও আদর্শ সমাজ গঠনের এক কালজয়ী আহ্বান। সময় বদলালেও কবিতাটির আবেদন আজও অম্লান, কারণ এটি মানুষকে আত্মশুদ্ধি, বিবেকবোধ ও মানবতার উচ্চতর আদর্শে উদ্বুদ্ধ করে। এই কারণেই প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথের চিন্তাভাবনার এক উজ্জ্বল নিদর্শন এবং বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। অবশ্যই নোটসটি তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।